হ্যালো ভিউয়ার্স, এর আগের দিন আমরা শিখেছিলাম যে ক্লসের ডেফিনিশন, ক্লজের ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লজ কত প্রকার এবং ক্লজ কাকে বলে সেটা আমরা খুব সহজভাবে এর আগের দিনের ক্লাসে জেনেছি। যারা আগের দিনের ক্লাসটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটা আগে দেখে নাও, তাহলে ক্লজ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে যে ক্লজ কাকে বলে এবং ক্লজ কত প্রকার সেটা ওই ভিডিওতে ক্লিয়ার করে আমি ব্যাখ্যা করে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো যে এই যে ক্লজ আমরা দেখেছিলাম যে মেইন ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মেইন ক্লজের আরেকটা নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তো মেইন ক্লজ আমি কোনটুকুকে বলবো বা সাবঅর্ডিনেট ক্লজ আমি বা ডিপেন্ডেন্ট ক্লজ আমি কোনটুকুকে বলবো, তার জন্য আমি একটা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে লক্ষ্য করো যে আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ এ ডক্টর। আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ এ ডক্টর। তো এই যে সেন্টেন্সটা আছে এখানে, এই মেইন ক্লজ এবং হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বের করার নিয়ম হলো, প্রথমে আমাকে একটা কাজ করতে হবে, পুরো সেন্টেন্সটা পড়ার পরে আমাকে দেখতে হবে যে একটু কমপ্লিট আমি সেন্টেন্স কোথা থেকে ভেঙে বের করে নিতে পারি, বা কোথাও গিয়ে মনে হয়েছে যে সেন্টেন্সটা নতুন করে শুরু হয়েছে, যে আই হ্যাভ এ ফ্রেন্ড হু যে হয়, আমি এখান থেকে এটাকে একটা কমপ্লিট সেন্টেন্স কিন্তু বের করে নিতে পারি। বের করে নিলাম, আর পড়ে থাকলো কি এখানে হু ইজ এ ডক্টর। তো এবার এই দুটো ভাগ যে আমি করলাম, ঠিক একইভাবে পরেরটা তো লক্ষ্য করো যে দো হি ইজ পোর, যদিও হয় সেই গরিব, হি ইজ অনেস্ট। আমি কমপ্লিট সেন্টেন্স যদি বের করতে চাই, কমপ্লিট একটা এরকম সেন্টেন্স, আমি এটাকে আমি কমপ্লিট সেন্টেন্স বলতে পারি, যে ওকে কারো দরকার নেই হেল্প, কোনো অংশের দরকার নেই, ও একাই কিন্তু তার অর্থ প্রকাশ করতে পারছে, যে লিখছে কি হি ইজ অনেস্ট, সে হয় সৎ। বা এখানে আমি পরে এইটা ধরলাম যে আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে। এবার লক্ষ্য করো এই আই হ্যাভ এ ফ্রেন্ড সে একা অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু আমি যদি আই হ্যাভ এ ফ্রেন্ডকে ঢেকে ধরি, তাহলে শুধু হু ইজ এ ডক্টর যদি বলি, হু ইজ এ ডক্টর, যে হয় একজন ডাক্তার, যে হয় বলতে কে হয়, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এটা তখনই ক্লিয়ার হবে যখন আমি কি করব, যখন আমি বলবো যে আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ এ ডক্টর, আমার একজন বন্ধু আছে যে হয় ডাক্তার। তার মানে এই যেটা হচ্ছে এই ফ্রেন্ড, অর্থাৎ এই যে অংশটুকু এবং এই অংশটুকু, দুটো অংশ আছে এখানে। যে একাই তার অর্থ প্রকাশ করতে পারছে সে হলো মেইন ক্লজ, এবং যে একা প্রকাশ করতে পারছে না অর্থ, ডিপেন্ড করছে, তাই ডিপেন্ডেন্ট, তার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ তার নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে সে কার উপর নির্ভর করে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে। ঠিক একইভাবে এখানে লক্ষ্য করো, দো হি ইজ পুর, যদিও সে হয় গরিব, হি ইজ অনেস্ট। এবার আমি যদি এটা ঢেকে ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, থাকছে যে দো হি ইজ পুর, যদিও হয় সে হয় গরিব। যদিও সে হয় গরিব যদি বলে আমি চুপ করে থাকি, তাহলে কিন্তু ক্লিয়ার কোনো কথা বোঝা যাচ্ছে না। এটা ক্লিয়ার তখনই হবে যখন আমি বলবো যে দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, যদিও সে হয় গরিব সে হয় সৎ, তাহলেই কিন্তু কমপ্লিট হচ্ছে। তার মানে এই অংশটুকু, এই যে অংশটুকু থাকলো, এ নির্ভর করছে এই অংশটুকুর উপর, অর্থাৎ যে অংশটুকুর উপর নির্ভর করছে সে হচ্ছে কি, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর যে নির্ভর করছে সে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারলাম, যে অংশটুকু একাই অর্থ, বা যে ক্লজ তার দুটোই কিন্তু ক্লজ, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে মেইন ক্লজ, কারণ তার একা অর্থ প্রকাশ করতে পারছে, কারো সহযোগিতা লাগছে না, এটা মেইন ক্লজ। আর একা অর্থ প্রকাশ করতে পারছে না, সম্পূর্ণ করতে পারছে না তার ভাবটা, তাই সে হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। সেম এখানেও দেখো, দো হি ইজ পুর, যদিও সে হয় গরিব, যদিও সে হয় গরিব, তারপরে বাকিটুকু না বললে সে কিন্তু কমপ্লিট হচ্ছে না, তাই সে কি ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি ইজ অনেস্ট, সে হয় সৎ, আমি যদি এটুকু বলে শুধু ছেড়ে দিই তাও কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে, সঠিক একটা সেন্টেন্স হচ্ছে, আমি সেন্টেন্স বলতে পারি, তাহলে এই যে অংশটুকু থাকলো এটা কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এরপরে গুরুত্বপূর্ণ যেটা টপিক আমাদের, যে এই যে সাবঅর্ডিনেট ক্লজটুকু আছে, এই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমাদের মেইনলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য লাগবে। গভর্নমেন্টের বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় সেই এক্সামে ক্লজ আইডেন্টিফাই করা আসে, যে খুব সহজে কী করে আমরা যে কোনো ক্লজকে আইডেন্টিফাই করতে পারবো। এখন আমি মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বের করা শিখলাম, কিন্তু এখন এই সাবঅর্ডিনেট ক্লজের যে আরও 3টা ভাগ আছে, সেই ক্লজগুলোকে আমি কী করে বের করব, পরীক্ষায় সেটাকে আমি কীভাবে কাজে লাগাবো, যেটা 7, 8 থেকে শুরু করে 12 পর্যন্তও কাজে লাগে। এর জন্য একটা গুরুত্বপূর্ণ আমি
তোমাদের জন্য একটা পেজ ক্রিয়েট করেছি। দেখো এখানে এই যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটার তিনটা ভাগ হয়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এর আবার আরেকটা নাম আছে রিলেটিভ ক্লজ, এবং আরেকটা ভাগ হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজের তিনটা ভাগ হয়, সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার এই যে তিনটা ক্লজ রয়েছে এদেরকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, এটাই হচ্ছে আমার মেইন কাজ। যদি আমি এই তিনটাকে আইডেন্টিফাই করতে শিখে যাই যে নাউন ক্লজ কোনটুকুকে বলে, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটুকু, অ্যাডভার্বিয়াল কোনটুকু, তাহলেই আমার ক্লজটা সঠিকভাবে শেখা হবে। ওকে, তাহলে আমি নেক্সট ইম্পর্টেন্ট অংশে চলে যাই, যে তার চেনার জন্য আমি এক্সাম্পল দিয়েছি। এই দেখো, উই নো দ্যাট হি ইজ এ ফেমাস ম্যান। এই যে সেন্টেন্সটা আমি দিয়েছি যে উই নো দ্যাট হি ইজ এ ফেমাস ম্যান, এখানে প্রথমে আমার কাজ কি নাউন ক্লজকে বের করার। নাউন ক্লজকে বের করার নিয়ম হলো, প্রথমে আমাকে কি করতে হবে, এখান থেকে প্রথমে মেইন সেন্টেন্স মানে মেইন ক্লজ যেটা সেটাকে বের করে নিতে হবে। মেইন ক্লজ কোনটুকু আমার এখানে দেখবো যে কোথায় একটা কমপ্লিট সেন্টেন্স হয় কোন অংশটুকু নিয়ে। উই নো, আমরা জানি, এই যে এইটুকুকে আমি কি ধরতে পারি, মেইন ক্লজ ধরতে পারি। আর বাকি এই যে দ্যাট হি ইজ এ ফেমাস ম্যান, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। বের করে দিয়েছি। এই দেখো, উই নো দ্যাট হি ইজ এ ফেমাস ম্যান। এই যে সেন্টেন্সটা আমি দিয়েছি যে উই নো দ্যাট হি ইজ এ ফেমাস ম্যান, এখানে প্রথমে আমার কাজ কি নাউন ক্লজকে বের করার। নাউন ক্লজকে বের করার নিয়ম হলো, প্রথমে আমাকে কি করতে হবে, এখান থেকে প্রথমে মেইন সেন্টেন্স মানে মেইন ক্লজ যেটা সেটাকে বের করে নিতে হবে। মেইন ক্লজ কোনটুকু আমার এখানে দেখবো যে কোথায় একটা কমপ্লিট সেন্টেন্স হয় কোন অংশটুকু নিয়ে। উই নো, আমরা জানি, এই যে এইটুকুকে আমি কি ধরতে পারি, মেইন ক্লজ ধরতে পারি। আর বাকি এই যে দ্যাট হি ইজ এ ফেমাস ম্যান, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। বের করলাম। তাহলে প্রথম কাজ কি আবার রিপিট করছি আমি। প্রথম কাজ হলো যে আমাকে মেইন ক্লজ বের করে নিতে হবে। যে কোনো ক্লজকে আইডেন্টিফাই বা বোঝা বা চেনার ক্ষেত্রে প্রথম কাজ হলো প্রথমে মেইন ক্লজকে বের করে নেব সেন্টেন্সটা পড়ে। মেইন ক্লজ বলতে কি, একটা সম্পূর্ণ সেন্টেন্স আমি যেটাকে ধরে নিতে পারি, ধরে নিলাম। বের করার পরে বাকি যে অংশটুকু পড়ে থাকলো সেটা হয় আমার কি সাবঅর্ডিনেট ক্লজ। এটুকু কি আমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হচ্ছে আমার কি মেইন ক্লজ, এটুকু আমার বের করা হয়ে গেল। এবার আমি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল সেটা কী করে বুঝবো, সেটার সিস্টেম হলো মেইন ক্লজ সেটাকে তো বের করে নিয়েছি। এই যে সাবঅর্ডিনেট ক্লজ যতটুকু পড়ে থাকবে সেখানে মনে মনে আমি একটা ইট বসাবো। কি বসাবো? ইট বসিয়ে আমি কি করব, এই যে মেইন ক্লজ থেকে এই বাকি অংশটুকুকে পড়বো না, এটুকুকে ঢেকে দিলাম আমি। শুধু কি করব, মেইন ক্লজটুকু এবং হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ওইটুকু না পড়ে শুধুমাত্র ইট পর্যন্ত পড়বো, সে সাবঅর্ডিনেটের জায়গায় বসিয়ে। যদি ইট বসানোর পরে যদি সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স মনে হয় যে না সেন্টেন্সটা ঠিকঠাক আছে, এরকম বানানো যায় একটা সেন্টেন্স, তাহলে সেটা নাউন ক্লজ। অর্থাৎ এরকম দেখে উই নো ইট, আমরা এটা জানি, উই নো ইট, আমরা এটা জানি, তার মানে এটা একটা সেন্টেন্স এরকম একটা বানাতে পারি আমরা। যদি এরকম সেন্টেন্স বানাতে পারি, অর্থাৎ ইট বসিয়ে যদি সামঞ্জস্যপূর্ণ মনে হয়, তাহলে এটা নাউন ক্লজ, নিঃসন্দেহে এটা নাউন ক্লজ। তাহলে এটা হচ্ছে আমার কি নাউন ক্লজ। পরেরটাতে সেম রুলসটা কাজে লাগাই দেখি হয় কি না। পরেরটাতে কি আছে, পরেরটাতে হচ্ছে আমার সেম একই কাজ করবো। এখানে আমি যে মেইন ক্লজকে আগে বের করে নেব। মেইন ক্লজ কোনটুকু পুরোটা পড়ে নেই। আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু, এখানে আই হ্যাভ এ পেনটা হচ্ছে আমার মেইন ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট কোনটুকু, সাবঅর্ডিনেট হচ্ছে আমার এইটুকু। তাহলে মেইন ক্লজ আমার সিস্টেম কি, যে নাউন ক্লজ বের করার নিয়ম কি, নাউন ক্লজ বের করার নিয়ম হচ্ছে আমার মেইন ক্লজটাকে পড়বো আর সাবঅর্ডিনেটের জায়গায় ইট বসাবো। মনে মনে ইট বসিয়ে দেখি, এটাকে ঢেকে ধরলাম আমি। এবার পড়ে দেখি মিলে কিনা। আই হ্যাভ এ পেন ইট, আমার একটা কলম আছে ইট, ইহা মানে কমপ্লিট হচ্ছে না, তার মানে এটা নাউন ক্লজ নয়। আগেরটা দেখো উই নো ইট, এটা আমরা জানি, এটা কমপ্লিট হচ্ছে, কিন্তু এটা কিন্তু কমপ্লিট হচ্ছে না বা সামঞ্জস্যপূর্ণ কোনো সেন্টেন্স হচ্ছে না, তার মানে এটা কোনো নাউন ক্লজ নয়। যেহেতু নাউন ক্লজ নয়, তার মানে কি অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ কিনা সেটা কি করে বুঝবো, আমরা সেন্টেন্সটাকে পড়বো ভালো করে, পড়ে দেখব যে এই যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটার মধ্যে কোনো শব্দ রিপিট হয়েছে কিনা একের বেশিবার। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, হুইচ যেটা হয়, যেটা বলতে কোনটা, পেনটা, যেটা বলতে পেনটা, এরকম যদি কোনো রিপিট হয় এটাকে বলে অ্যান্টাসিডেন্ট। পাশাপাশি কোনো শব্দের পাশাপাশি কোনো আরেকটা শব্দ দিয়ে যদি বোঝানো হয় তাহলে সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ পেন হুইচ যেটা, তাহলে যেটা বলতে কোনটা, তার মানে এই শব্দটাই, পেন শব্দটাই রিপিট হয়েছে ইনডাইরেক্টলি, তাহলে এটা হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটাতে চলে যাই।
বলছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এখানে আমি তাহলে রুলস কাজে লাগাবো কী কী, যে এটা দিয়ে খোঁজার চেষ্টা করব। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে হয় দরিদ্র সে হয় সৎ। তাহলে এই যে সেন্টেন্সটাতে এখানেও আমার কি আগে মেইন ক্লজ বের করে নেব। মেইন ক্লজ কোনটুকু? মেইন ক্লজ কি আমার দেখি, দো ইজ পোর, যদিও সে হয় গরিব, এটা তো মেইন ক্লজ হবে না। হি ইজ অনেস্ট, সে হয় সৎ, আমি এটাকে মেইন ক্লজ হিসেবে ধরতে পারি, মেইন ক্লজ। তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটা আমার সাবঅর্ডিনেট। এটা মনে মনে ইট বসিয়ে পড়ে দেখি, ইট বসিয়ে পড়ে দেখি কি হয়। হি ইজ অনেস্ট ইট হয় না, তার মানে এটা কি নয়, এটা নাউন ক্লজ নয়, এটা নাউন ক্লজ নয়। তো যেহেতু এটা নাউন ক্লজ নয় তাহলে কি, তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার অ্যাডজেক্টিভ দেখি কোনো শব্দ রিপিট হয়েছে কি না, ইনডাইরেক্টলি দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, না এরকম কোনো শব্দ রিপিট হয়নি। যেখানে যেমন এই যে পেন, পেনের জন্য কি একটা এক্সট্রা শব্দ ব্যবহার করেছে অ্যান্টাসিডেন্ট, পেনকে বোঝানোর জন্য একটা অ্যান্টাসিডেন্ট আলাদা শব্দ যেটা। এটা কেমন করে বুঝবো? আমার একজন বন্ধু আছে হু ইজ, যে হয়, আমি সে কোথায় জন্মগ্রহণ করেছে সেই জায়গাটা আমি জানি, এই যে সেই জায়গাটা, এরকম ধরনের যে সেন্টেন্স যেগুলো হয় সেক্ষেত্রে সে অ্যান্টাসিডেন্ট হতে পারে হুইচ, হুম, হুস, হোয়ার, হোয়েন, এই যে শব্দগুলো অ্যান্টাসিডেন্ট হতে পারে। তাহলে তখনই আমরা সেটাকে কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তার মানে এটা কি নয়, এটা অ্যাডজেক্টিভ ক্লজ নয়। যেহেতু অ্যাডজেক্টিভ নয় তার মানে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি খুব সহজভাবে বোঝাতে পারলাম। এরপরে আমি আরও কিছু এক্সাম্পল নিয়ে নেক্সট ভিডিওতে চলে আসব। একটা ভিডিওতে বেশি সময় নিয়ে ক্লাস করানো সম্ভব নয়, কারণ অনেক বেশি সময় লেগে যায় এবং হচ্ছে ভিডিওটা বেশি লং হয়ে যায়। তাই জন্য এরপরে তোমাদের এই দুটো ভিডিওর থেকে যতটা তোমাদের ধারণা তৈরি হয়েছে ক্লজ সম্পর্কে, বা ক্লজ সম্পর্কে যতটা ধারণা তোমাদের পরিষ্কার হয়েছে, সে সম্পর্কে এর পরের একটা ভিডিওতে আমি অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে আরও ভিডিও নিয়ে আসবো। সেখানে অনেকগুলো এক্সাম্পল নেব, তোমরা নিজে পরীক্ষা করতে পারবে সেই রুলসগুলো কাজে লাগে। এবং আরও একটা খুব অ্যাট্রাকটিভ রুলস এই 3টা ক্লজকে চেনার জন্য নিয়ে আসবো। সেটা দেখলে পরে তোমাদের যে কোনো ক্লজকে তোমরা কমেন্ট অন দ্য কমেন্ট বক্স অ্যান্ড share and like the video. Thank you so much.